তের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে জিন বেগম বলল, কি রে তে, কি হয়েছে তোর, কি এত ভাবছিস? তে পরক্ষণেই ভাবলো সব কিছু জিন বেগমকে বলে দিবে, আলিম সাহেব চাচা বলেছে। কিন্তু কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল, তেমন কিছুই হয়নি মা, আপনি এত চিন্তিত হবেন না, আমি ঠিক আছি। জিন বেগম বলল, বললেই হলো, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই আমাকে মিথ্যে কথা বলছিস, তোর চোখ মুখ কেমন যেন অন্যরকম কিছু বলছে আমাকে। আমার কাছ থেকে কি লুকাচ্ছিস বলতো? আমি ভালোই খেয়াল করেছি জাঙ্কুক বাসায় আসার পর থেকে যে কেমন চুপচাপ হয়ে গেছিস, কেমন ভয় ভয় পাচ্ছিস। সুগা যাওয়ার পর না খেয়ে এসে ঘুমিয়েও পড়লি। এইটুকু সময়ের মধ্যে জাঙ্কুক 2বার এসেছিল তোকে নেওয়ার জন্য, কিন্তু তুই ঘুমাচ্ছিস, তাই তোকে আর নিয়ে যেতে পারেনি। এখন ঘুম ভেঙে গেছে তো জলদি চটপট উঠে পড়, ফ্রেশ হয়ে ছেলেটার রুমে যা। ছেলেটা বোধহয় এখনও না খেয়ে তোর জন্য বসে আছে। ছেলেটা যে তোর প্রতি সদয় হয়েছে এটা দেখে আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করেছি। আমি এটা ভেবে খুব খুশি যে তোদের মাঝে দূরত্বটা কমে এসেছে। আল্লাহর কাছে দোয়া করি তোরা দুজন এইভাবেই হাসি খুশিভাবে সারাটা জীবন কাটিয়ে দে। জিন বেগমের এই কথা শুনে তোর বুকটা ভারী হয়ে গেছে। তে তো এটাই চেয়েছিল যে তার সুন্দর বেটা মানুষটা তাকে আপন করে নেবে, ভালোবাসবে। জাঙ্কুক তাকে ভালোবাসতেও চাইছে, কিন্তু এখানে তার কিছু করার নেই। একটা ঝড় এসে তার সব কিছু উলটপালট করে দিয়েছে। সে চাইলেও এখন আর জাঙ্কুকের কাছে যেতে পারবে না। তাই তে বলল, মা, আমি যদি আপনার কাছে থাকি তাহলে কি কোনো সমস্যা হবে? আমি আপনার ছেলের কাছে যেতে চাই না, ওনার কাছে আমি চাই না যেতে, আমি আপনার সাথেই থাকতে চাই। আপনি দয়া করে আমাকে জোর করবেন না। জিন বেগম বলল, কেন রেতে, কি হয়েছে? জাঙ্কুক তো তোকে ওর রুমে থাকার অনুমতি দিয়েছে, তাহলে কি সমস্যা? জানা, ছেলেটা তো তোর জন্য অপেক্ষা করছে। তে বলল, মা দয়া করে আমাকে জোর করবেন না, আমি আপনার এখানেই থাকতে চাই। জিন বেগম বলল, ঠিক আছে, নিজের ভালোটা বুঝতে শিখেছিস তুই, এখন তোর যা ইচ্ছা তুই সেটাই করতে পারিস, আমি তোকে জোর করবো না। তাই মনে মনে বলল, যেই দিনের জন্য আমি এতদিন অপেক্ষা করেছি সেই দিনটা আজকে আমার সামনে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমি যে তার কাছাকাছি যেতে পারছি না, আবার তার থেকে দূরেও থাকতে পারছি না। তার থেকে দূরে থাকলে আমার বুকের ভিতর ঢিপ ঢিপ করে, আর তার কাছে গেলে নিজেকে সামলাতে পারবো না। আমি যে ভালোবাসার আগুনে জ্বলে পড়ে মরছি, যে আগুন তার সামনে গেলে আমি সামলে রাখতে পারবো না। এখন তার কাছে যাওয়া মানেই সেই আগুনে ঘি ঢেলে দেওয়া, আর সেই আগুনের তাপ আমি কিছুতেই নিজের মাঝে গ্রহণ করতে পারবো না মা, কারণ আমার মাঝে যে একটা দেওয়া তুলে দেওয়া হয়েছে, হাত পা দুটাই বেঁধে দেওয়া হয়েছে আমার, এখানে আমার কিছুই করার নেই। জাঙ্কুক ল্যাপটপ নিয়ে কাজ করছিল। সে ভেবেছিল তে আসলে থেকে খাইয়ে দিয়ে সে নিজেও খাবে, কিন্তু তের তো কোনো ভাবটাই নেই। সে 2বার গিয়েছিল জিন বেগমের রুমে, কিন্তু গিয়ে দেখেছে তে ঘুমাচ্ছে। তের ওই ঘুমন্ত মুখ দেখে জাঙ্কুকের ইচ্ছে করেনি ওকে ঘুম থেকে উঠাতে, তাই জাঙ্কুক ওকে ঘুম থেকে উঠায়নি। এবার অনেকক্ষণ হয়ে গেছে, তের আসার কোনো খবর নেই, তাই জাঙ্কুক ভাবলো নিজে গিয়ে আবার দেখে আসবে তে কী করছে। খাবার প্লেট হাতে নিয়ে জাঙ্কুক আবার চলে গেল জিন বেগমের রুমে। গিয়ে দেখলো তে নিজের 2 হাঁটুর মাঝখানে মাথা নুয়ে রেখেছে, চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। জাঙ্কুক থেকে এইভাবে দেখে গিয়ে ওর মাথায় হাত রাখলো। তে মাথা উঁচু করে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক দেখলো তেকে কেমন বিধ্বস্ত লাগছে, চোখ ভিজে আছে আর ফুলেও গেছে। জাঙ্কুক তৎক্ষণাৎ তেকে নিজের বুকে টেনে নিল আর বলল, কি হয়েছে পাখি, কান্না করছো কেন? তে তৎক্ষণাৎ নিজেকে ছাড়িয়ে নিল জাঙ্কুকের কাছ থেকে আর একটু রেগেই বলল, মানেটা কি? আচ্ছা আপনার সমস্যা কি বলুন তো, সবসময় এভাবে গায়ে পড়েন কেন? সুযোগ পেলেই গায়ে হাত দেন, চুমু দেন, জড়িয়ে ধরেন, এটা কেমন ধরনের অভ্যাস? হ্যাঁ, আমার গায়ে আর হাত দিবেন না, বিরক্ত লাগছে আপনার ছোঁয়া, আমার ভাল লাগে না আপনি আমার গায়ে টাচ করলে। তের এই কথায় জাঙ্কুক অনেকটাই অবাক হলো, মনে মনে বলল, হঠাৎ কি হলো মেয়েটার? যে মেয়েটা আমার একটু ছোঁয়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো, আর সেই মেয়েটাই নাকি বলছে আমার ছোঁয়া তার বিরক্ত লাগছে। জাঙ্কুক দেখে কিছু না বলে টেবিলের উপর থেকে খাবারের প্লেটটা নিল আর একটু ভাত মেখে তের মুখের সামনে 1 লোকমা ভাত ধরলো। কিন্তু তে জাঙ্কুকের হাতে খেলো না, জাঙ্কুকের হাত তার মুখের সামনে থেকে সরিয়ে দিল। জাঙ্কুকের খুব রাগ উঠছিল, কিন্তু সে তাকে নিয়ন্ত্রণ করে থেকে বলল, দেখো মেয়ে, আমিও কিন্তু খাইনি, খুব খিদে পেয়েছে আমার, তোমাকে খাইয়ে দিয়ে তারপর আমিও খাবো কিন্তু। তে বলল, কি? আচ্ছা আমি কি আপনাকে বলেছি একবারও যে আমাকে খাইয়ে দেন? এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, নিজের হাত দিয়ে নিজে খেতে পারি, আপনার আর আমাকে খাইয়ে দিতে হবে না। আচ্ছা আমি কি আপনাকে একবার বলেছি যে আমার জন্য আপনি না খেয়ে বসে থাকুন? যান না, কি আপনার খাবারটা আপনি খেয়ে নিন। তের এই কথা শুনে জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল। জাঙ্কুক কখনো কল্পনায় ভাবতে পারেনি তে তাকে এভাবে কোনো কিছু বলবে। রাগে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়। জাঙ্কুক জোর করে তের মুখে 1 লোকমা ভাত দিয়ে দেয়, কিন্তু তে হঠাৎ করে একটি তাজ্জব কাণ্ড করে বসে, মুখ থেকে ভাত ফেলে জাঙ্কুকের গালে ঠাস করে একটি চড় মেরে দেয়। তের এই কাজে জাঙ্কুক পুরো হতবাক হয়ে যায়। জাঙ্কুক তৎক্ষণাৎ তেকে জড়িয়ে ধরলো, তের কপালে একটি চুমু দিয়ে বলল, আমার শান্ত পাখিটা এইভাবে হঠাৎ অশান্ত হয়ে উঠেছে কেন? আচ্ছা বাবা কি তোমাকে কিছু বলেছে? যদি বলে থাকে তাহলে আমাকে বলো, এইভাবে চুপ করে থেকো না,
যদি এভাবে চুপ করে থাকো তাহলে তো কোনো কিছুরই সমাধান হবে না। তুমি আমাকে বলো, আমি দেখি কি করতে পারি। কি হয়েছে বলো না লক্ষ্মী বউটা আমার, কি হয়েছে বলো না। তুমি কি আমার হৃদয়ের উত্তাপ বুঝতে পারছো না? কেন কষ্ট দিচ্ছ এভাবে আমাকে? কি দোষ করেছি আমি বলো? আমি যদি কোনো কিছু করেও থাকি তার জন্য সরি। বলো না কি হয়েছে। আমাকে এভাবে কষ্ট দিও না, খুব কষ্ট হচ্ছে আমার, বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে। বলো না কি হয়েছে তোমার। তুমি এমন করছো কেন তে? বউটা আমার, লক্ষ্মী বউ, বলো না কি হয়েছে তোমার। জাংকুককে এইভাবে কষ্ট পেতে দেখে তের খুব কষ্ট হচ্ছিল। তে একবার ভাবলো জাংকুককে আরিম সাহেবের বলা সব কথা বলে দিবে। পরক্ষণেই তে মনে পড়লো, না না, লোকটা যদি ওর চাচার কোনো ক্ষতি করে দেয়। আর আরিম সাহেব তো জাংকুকের বাবা হয়, বাবার নামে এইসব কথা ছেলে বিশ্বাস নাও করতে পারে। তে সব কিছু বিবেচনা করে এই বিষয়টা এড়িয়ে গেল আর জাংকুককে বলল, শুনুন, আপনাকে আমি আমার সব কিছুর কৈফিয়ত দিতে বাধ্য নই, বুঝতে পেরেছেন তো? আর একটা কথা, এইভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরবেন না, আমার বিরক্ত লাগে পুলিশ আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরলে। তের কথা শুনেও জাংকুক থেকে ছাড়লো না, উল্টো দেওয়ালের সাথে চাপটে ধরে বলল, বাহ, তুই তো গিরগিটের চাইতেও দ্রুত রং বদলে ফেললি। এই তো কিছুদিন আগেও তো আমার একটু ছোঁয়া পাওয়ার জন্য তোর এত ব্যাকুলতা আকুলতা ছিল, কিন্তু এখন কোথায় গেল সেগুলো? আমার জন্য এত এত ভালোবাসা ছিল তোর বুকে, কোথায় গেল সেই ভালোবাসা? কোথায় হারিয়ে গেল তোর সেই পাগলামি, তোর সেই স্বামী ভক্তি? হ্যাঁ, কোথায় হারিয়ে গেছে? ও, বুঝতে পেরেছি, ওই সুগাকে দেখার পর আমার প্রতি তোর যে ভালোবাসা ছিল সেগুলো ফানুস হয়ে উড়ে গেছে, তাই না? কি আছে ওই সুগার মধ্যে? হ্যাঁ, কি দেখেছিস তুই ওর মধ্যে, যেটা আমার ভিতরে তুই খুঁজে পাচ্ছিস না? হ্যাঁ, ও কি আমার চাইতেও বেশি সুন্দর নাকি? কি হয়েছে, কথা বলছিস না কেন? জাংকুকের কাছ থেকে তে অনেক আঘাত পাচ্ছে, কিন্তু তে একটু টুক করে শব্দও করছে না, যা দেখে জাংকুক আরও বেশি রেগে গেল। নিজের হাত দিয়ে তের চুলের মুঠি শক্ত করে ধরলো আর বলল, আসলে ভুলটা আমারই ছিল। তোর মতো একটা গাইয়া অশিক্ষিত মেয়েকে সমাজের বাইরে গিয়ে স্বীকৃতি দিতে চেয়েছিলাম, ভালোবাসতে চেয়েছিলাম, আমার মনে জায়গা দিতে চেয়েছিলাম, কিন্তু তোর মতো একটা গাইয়া অশিক্ষিত মেয়ে সেটা ডিজার্ভ করিস না, বুঝলি তো? তোর যোগ্যতা হচ্ছে আমার পায়ের নিচে থাকার, আমার স্ত্রী হওয়া না। শোন, যেহেতু তুই আমার পায়ের নিচে থাকার যোগ্য, আজ থেকে তোর স্থান সেখানেই। বলেই জাংকুক ধপধপ পা ফেলে সেখান থেকে চলে গেল। জাংকুক চলে যেতেই তে ধপাস করে নিচে বসে পড়ল আর অঝরে কান্না শুরু করলো। জাংকুক তের হাতে যেখানে টাচ করেছিল সেখানে পাগলের মতো চুমু দিতে লাগলো তে। এরই মধ্যে জিন বেগম রুমে প্রবেশ করলো। তেকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি গিয়ে থেকে নিজের বুকে জড়িয়ে নিল আর বলল, কি রে তে, কি হয়েছে বলতো আমাকে? বুঝতে পারছি না। জাংকুক রেগে রুম থেকে বেরিয়ে গেল আর তুই এখানে বসে এইভাবে কান্না করছিস। কি হয়েছে বলতো? কিছুই তো বলছিস না, জিজ্ঞাসা করলে লুকিয়ে যাচ্ছিস আমাদের কাছ থেকে। কি হয়েছে একটু সত্যি করে বলতো মা। তে বলল, মা, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে জোর করবেন না, আমি কিছুই বলতে পারবো না, আমার হাত পা দুটোই বাঁধা। জিন বেগম তে এই কথা শুনে বলল, কি হয়েছে তে? বুঝতে পারছি না, জানি না তোর কিসের বাধা। তুই কাকে এত ভয় পাচ্ছিস আমি কিছুই বুঝতে পারছি না। দেখ, আমি আর তোকে জোর করবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। তোর যদি ইচ্ছে করে তাহলে আমাকে বলিস তোর কি হয়েছে, আর না ইচ্ছে করলে বলার দরকার নেই। আমি এসব আর নিতে পারছি না, তাই আমার খুব খারাপ লাগছে। বলেই জিন বেগম বিছানায় গিয়ে শুয়ে পড়ল। জিন বেগম চলে যেতে তে কিছুক্ষণ নিচে বসে থাকলো, তারপর তেও উঠে চুপটি করে গিয়ে জিন বেগমের পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ কান্না করে তে ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুম নেই আমাদের জাংকুকের চোখে। জাংকুক এপিস ওপিস করছে বিছানায় শুয়ে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। জাংকুক বুঝতে পারছে না এই সহজ সরল পিচ্চি মেয়েটার মনে কি হঠাৎ করে হলো, কেন মেয়েটা এরকম করলো, কেন জাংকুককে এইভাবে ইগনোর করলো। জাংকুক কিছুই বুঝতে পারছে না। রাগের মাথায় মেয়েটাকে ওই কঠিন কথাগুলো শুনিয়ে এখন নিজের মনকে শান্ত করতে পারছে না জাংকুক। জাংকুক নিজের চুল খামচে ধরে বলল, শিট ম্যান, ইউ আর কিলিং মি। কেটে গেছে কিছুদিন। জাংকুক আর তের সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বরাবরের মতন জাংকুককে দেখে তে নিজেকে ঘুমটার আড়াল করে ফেলছে। যথাসম্ভব জাংকুককে এড়িয়ে চলছে, জাংকুকের সামনেও পড়ছে না। ওই দিনের পর জাংকুক কয়েকবার গিয়েছিল তের কাছে ক্ষমা চাওয়ার জন্য ওই খারাপ ব্যবহারের কারণে, কিন্তু তে যথাসম্ভব ওকে এড়িয়ে চলেছে, ওর সাথে একটা কথাও বলেনি। তের এইরূপ ব্যবহার দেখে জাংকুক মনে মনে ভেবে নিয়েছে, হয়তো তের মন মস্তিষ্ক ওর মতন একটা বুড়ো পুলিশের সাথে থাকতে চায় না। ভালোবাসা কমে গেছে ওর প্রতি, এখন তের মন জুড়ে শুধু বিরাজ করছে সুগা। তাই তো জাংকুক এর উপর ভিত্তি করে তের সাথে নিজের দূরত্বটাও একটু বাড়িয়ে নিয়েছে। জাংকুক এবার তের কাছ থেকে দূরে থাকতে চাইছে, কিন্তু যতই দূরে থাকতে চাক, ওই পিচ্চি মেয়েটা তো এখনও ওর মনের দখলদার। তের কথা ভেবে নির্ঘুমে রাত কাটে জাংকুকের। আর যাই হোক, জোর করে কারো ভালোবাসা বা কারো মনের দখলদার হওয়া যায় না। তাই তো জাংকুক তেকে ছেড়ে দিয়েছে, তের মন মতো চলতে দিয়েছে। জাংকুক আর তের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না।
এইদিকে আমাদের তের মাঝেও অনেকটা পরিবর্তন এসেছে। পড়াশোনা অনেকটাই আয়ত্তে এনে ফেলেছে তে। আগের মতন সেই পিচ্চি স্বভাব তের মাঝে আর নেই, অনেকটাই ম্যাচিউর টাইপের হয়ে গেছে, অনেকটাই স্মার্ট হয়ে গেছে। ওর মধ্যে আর আগের গাইয়া স্বভাবের কিছুই নেই, দেখতেই বোঝা যায় হয়তো ও নিজেকে পাল্টে নেওয়ার চেষ্টা করছে। কথা বলার ধরনও পাল্টে গেছে তের, খুব সুন্দর করে কথা বলতে পারে এখন মেয়েটা। তে সুগার কাছে পড়তে বসতো, কিন্তু সুগা প্রথম প্রথম জাংকুক আর তের বিষয়টা নিয়ে অনেক ভাবলেও যেহেতু জাংকুক আর তের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে, তাই সুগা আর কিছুই বুঝতে পারেনি। ও জানতেও পারেনি তে আর জাংকুক স্বামী স্ত্রী। যেহেতু তের সম্পর্কে সুগা বেশি কিছু জানতো না, তাই তো সুগার মনে তের জন্য একটা সফট কর্নারের সৃষ্টি হয়েছে। সুগা তেকে ফিল করতে পারতো। তে নিচে বইয়ের দিকে তাকিয়ে এক ধ্যানে পড়ছিল, আর সুগাও এক ধ্যানে তের মুখের দিকে তাকিয়েছিল। সুগার ধ্যান ভাঙে কলিং বেলের শব্দে, আর এই কলিং বেলের শব্দ শুনতেই তের বুকটা ধুক করে ওঠে। তে বুঝতে পেরেছে জাংকুক এসেছে, আর তের এই সময়টা একদম ভালো লাগে না, কারণ প্রতিদিন সুন্দর বেড়া মানুষটার মলিন মুখটা দেখতে তের একদমই ভালো লাগে না। ইচ্ছে করে তাকে গিয়ে জাপটে জড়িয়ে ধরতে, তার বুকে নিজের মাথাটা রাখতে, কিন্তু তে জানে সবার সব স্বপ্ন পূরণ হয় না। এই দিকে কলিং বেল এক নাগারে বেজেই চলেছে, কিন্তু দরজা খোলার কোনো খবরই নেই। তে মনে মনে বলল, এই রেনু না বড্ড ফাঁকিবাজ, একটা কাজও মন দিয়ে করে না, সারাদিন সিরিয়াল নিয়ে পড়ে থাকে। বাসার কলিং বেল বাজছে, ওর কানের ভিতরে যাচ্ছে না। আগে সুচি খালা কত ভালো ছিল, কাজের প্রতি কত যত্নশীল ছিল, আমাকেও কত ভালোবাসতো। কেন যে এই মহিলাটা বাসাটা ছেড়ে চলে গেল? শুনেছি উনি নাকি 10 বছর এই বাসায় কাজ করেছে। হঠাৎ করে কি হলো কে জানে, কেন যে এই বাসাটা ছেড়ে চলে গেল? হঠাৎ করে কি এমন হলো সুজি খালা এই বাসা থেকে কাজ করা ছেড়ে দিয়েছে? এটা সবার কাছে আজও অজানা, কারণ সুজি খালার কি হয়েছে কেউ জানে না। তিনি হঠাৎ করে এই বাসার কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তে মনে মনে ভাবলো এবার সে নিজে গিয়েই দরজা খুলে দেবে। যেই তে উঠতে যাবে তখনই আরেম সাহেব এসে সোফার উপর বসলো। আরেম সাহেবকে দেখে তের আর সাহস হলো না গিয়ে দরজা খোলার। তে সেখানেই বসে রইল। প্রায় 5 মিনিট পর রেনু গিয়ে দৌড়ে দরজা খুলে দিল, আর জাংকুক বাড়ির ভিতর প্রবেশ করলো। আর টেবিলের দিকে তাকাতেই দেখলো সুগা আর তে হাসাহাসি করে কথা বলছে, যা দেখে জাংকুকের বুকের ভেতর চিনচিনে ব্যথার অনুভূতি হলো। তার হৃদয় ক্ষত বিক্ষত হলো, মনে হচ্ছে বুকের ভিতরে কষ্টের পোকাগুলো ধারালো কিছু দিয়ে বুকের ভিতর আঘাত করছে। খুব যন্ত্রণা হচ্ছে জাংকুকের। এক প্রকার রাগ নিয়েই জাংকুক আরেম সাহেবকে বলল, বাবা, আপনি লিসাকে আমাদের বাড়িতে নিয়ে আসুন। আমি লিসাকে বিয়ে করতে রাজি আছি। যত দ্রুত সম্ভব লিসার সাথে আমার বিয়ে ঠিক করুন। জাংকুকের এই কথাটা যেন সোজা এসে তীরের মতো তের বুকে গেঁথে গেল। তে বুঝতে পারল না জাংকুক কীভাবে এই কথাটা বলল। তের না হয় হাত পা বাঁধা আছে, কিন্তু তার সুন্দর বেড়া মানুষটা কি করে পারলো দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিতে? তে তো এই মানুষটাকে অনেক ভালোবাসে, কি করে থাকবে এই মানুষটাকে ছাড়া? কি করে এই মানুষটাকে অন্য মানুষের হাত ধরতে দেখবে? তে আর কিছুই ভাবতে পারলো না। কান্নারা যেন ভিতর থেকে দলা পাকিয়ে আসছে। তে দ্রুত তাড়াহুড়া করে পড়া শেষ করলো। বই খাতা গুছিয়ে সোজা দৌড়ে জিন বেগমের রুমে চলে গেল, আর পাগলের মতন অঝরে কান্না শুরু করলো। তে অনেকক্ষণ যাবৎ কান্না করেছে। এক পর্যায়ে চোখের পানি মুছে গুটি গুটি পায়ে জাংকুকের রুমের দিকে এগিয়ে গেল। জাংকুক সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। গায়ের উপর পানির ফোঁটাগুলো মুক্তের দানার মতো চকচক করছে, আর তে এক পা দুপা করে জাংকুকের দিকে এগিয়ে গেল। জাংকুকের বুকের কাছে নিজের হাতটা নেওয়ার আগেই জাংকুকদের হাতটা খপ করে ধরে ফেলল, আর বলল, ডোন্ট টাচ মি। তুমি আমাকে ছোঁয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছ। জাংকুকের এই কথায় তের মাঝে যেন কোনো ভাবান্তর হলো না। তে আস্তে করে জাংকুকের সামনে গিয়ে জাংকুকের গালে একটি চুমু দিল, আর জাংকুকের বুকে জোর করে নিজের হাত রেখে বলল, আইনত আমি এখনও আপনার স্ত্রী। আপনাকে শুধু টাচ করার না, আরও অনেক কিছু করার অধিকারই আমার আছে। আর যেহেতু এটা আমার অধিকার, সেহেতু আমি এটা করবই। আমাকে কিছুতেই আটকে রাখতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার মাই ডিয়ার সুন্দর বেড়া মানুষ? বলেই তে জাংকুকের দিকে তাকিয়ে একটি চোখ টিপ দিল। তের এই কাজে জাংকুক অনেকটাই অবাক হলো। তের কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাছে আরও টেনে আনলো, আর তের ঠোঁটের উপর স্লাইড করতে করতে বলল, আচ্ছা, শুধুমাত্র আমার বিয়ের কথা শুনেই এতটা জ্বলছে? ভাবছি আমার আর লিসার বিয়ে হলে তোমার কি অবস্থাটা হবে মিসেস জিওন। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ডিভোর্স দিব বা এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। তোমাকে আমি ডিভোর্সও দিব না, আর এই বাড়ি থেকে তাড়িয়েও দিব না। তোমাকে এই বাড়িতেই রাখবো। আর আমার আর লিসার সুখে সংসার দেখে তুমি জ্বলবে। কেন জানি এখন তোমার জ্বলন দেখে আমার সুখ সুখ অনুভূতি হয়। তোমার কষ্ট দেখলে খুব খুশি খুশি লাগে আমার। এই জিওন জাংকুককে কষ্ট দেওয়ার পরিণতি যে কতটা ভয়ঙ্কর, সেটা তুমি ধীরে ধীরে টের পাবে। আচ্ছা, তুমি সইতে পারবে তো আমার আর লিসার রোম্যান্স দেখে? প্রতিদিন সকালে লিসার ভিজা চুল দেখতে তোমার খুব ভালো লাগবে, তাই তো? তে জাংকুকের মুখে এই কথা শুনে তে জাংকুককে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা পুলিশ, আমি বুঝি না
একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে পাল্টে যেতে পারে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, কি তুমি? তুমি এই কথা বলছো? আচ্ছা, তোমার কি মনে নেই তুমি যেভাবে গিরগিটির মতো রং বদলে ফেললে, আমিও ঠিক সেইভাবেই পাল্টে গেছি, হিসেব বরাবর। তে বলল, আচ্ছা পুলিশ, আপনি কি সত্যিই কখনো আমাকে ভালোবেসেছেন? আমার মনে হয় না আপনি কখনো আমাকে সত্যিকারে ভালোবেসেছেন। যদি সত্যি ভালোবাসতেন তাহলে কখনো দ্বিতীয় বিয়ে করার কথা মাথায় আনতেন না। আচ্ছা যাই হোক, এখন আরেকটা কথা বলি আপনাকে। আমি যা করছি আপনার সবার ভালোর জন্যই করছি। তবে আমি যা করছি একটাও আমার নিজে থেকে করছি না, আমাকে দিয়ে জোর করে করানো হচ্ছে। আর কে বা কারা আমাকে দিয়ে এগুলো জোর করে করাচ্ছে বা তাদের কি মতলব, সেটা তদন্ত করে বের করার দায়িত্ব আমি আপনাকে দিলাম পুলিশ। আর সব কিছু জানার পর যদি আপনার মনে হয় আপনি আমার সাথে থাকবেন না, তাহলে আমি আপনাকে আর জোর করব না, চিরতরে হারিয়ে যাব আপনার জীবন থেকে। তো আরেকটা কথা আপনাকে বলি, আপনার মনে যে ভুল ধারণাটা আছে আমাকে নিয়ে, যে আমি অন্য কাউকে ভালোবাসি, সেটা আপনার মন থেকে মুছে ফেলুন। কারণ হলো, আমার মনে ভালোবাসার প্রথম মধুর ঘ্রাণ ছিল আপনার শরীরে, আর আমার মনের প্রথম বসন্তের বাতাস লেগেছিল আপনার শরীর থেকেই। আর প্রথম থেকে শেষ অবধি শুধু আপনার নামই আমার মনে থাকবে। মৃত্যুর আগে অবধি আপনার নাম আমার এই মন থেকে মুছতে পারবো না। যদি আপনি অন্য কাউকে বিয়েও করে ফেলেন, তবুও আমি আপনাকে আমার এই মন থেকে মুছতে পারবো না। কারণ আমার মন মস্তিষ্ক সবটা জুড়ে আপনিই থাকেন, দিন রাত মিলিয়ে 24 ঘন্টা। এই পুরো 24টা ঘন্টায় আমার মন শুধু আপনাকেই খোঁজে। কারণ হলো, আমার কুমারী শরীরে প্রথম টাচ করা মানুষটাই হলেন আপনি। আপনাকেই আমার মনটা আমি প্রথমে দিয়েছি, আপনাকেই প্রথমে ভালোবেসেছি, আর মৃত্যুর আগ অবধি ভালোবেসে যাব। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তে চোখের পানি মুছে জাঙ্কুকের রুম থেকে ধপাধপ পা ফেলে চলে গেল। তে যাওয়ার দিকে তাকিয়ে থেকে জাঙ্কুক বলল, তুমি ভাবলে কি করে লজ্জাবতী ললিতা? তোমাকে ছেড়ে এই জাঙ্কুকের মন অন্য কাউকে দিব? এই মন শুধু তোমার। এগুলো তো আমি শুধু করেছি তোমাকে জ্বালানোর জন্য, যাতে তুমি নিজ থেকে এসে আমাকে সব কিছু সুরসুর করে বলে দাও, আর সব মান অভিমানের পাট চুকিয়ে আবার আমার কাছেই ফিরে আসো মন পাখি। এটা তো আমার একটা নিনজা টেকনিক ছিল তোমার কাছ থেকে সব কিছু জানার। তোমাকে ছাড়া এমন অন্য কোথাও শান্তি খুঁজে পায় না। এই মন যে শুধু তোমার পিচ্ছি বউ, এই মনটা যে তোমার ছাড়া আর কাউকেই বসতে চায় না তে পাখি। জাঙ্কুক হসপিটাল গিয়েছে। ইয়ন এখন মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছে, আর 4 থেকে 5 দিন পর হয়তো ইয়নকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হবে। ইয়নের সমস্ত চিকিৎসার খরচ জাঙ্কুক বহন করেছে। জাঙ্কুক ডক্টরের সাথে কথা শেষ করে যখনই ইয়নের কেবিনে যায়, জাঙ্কুককে দেখে ইয়ন উঠে বসার চেষ্টা করতে নিল, আর জাঙ্কুক দৌড়ে গিয়ে ইয়নকে উঠিয়ে বসালো। জাঙ্কুককে দেখে ইয়নের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জাঙ্কুক বলল, আরে আরে, এ কি আন্টি, আপনি কান্না করছেন কেন? ইয়ন বলল, বাবা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। জানি না তুমি কোন মায়ের সন্তান, তোমার মা খুব ভাগ্যবতী একজন মহিলা, কারণ সে তোমার মতন একটা ভালো সন্তানকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে। হয়তো তোমার মা নিশ্চয়ই খুব ভালো একজন মানুষ। জাঙ্কুক বলল, আরে আন্টি, মায়েরা কখনোই খারাপ হয় না, পৃথিবীতে থাকা সব মায়েরাই অনেক অনেক ভালো। ইয়ন বলল, না বাবা, পৃথিবীর সব মায়েরা ভালো হলেও আমি ভালো মা নই। আমি হচ্ছে একজন নিকৃষ্ট স্ত্রী আর নিকৃষ্ট মা, যে মা কিনা নিজের স্ব ইচ্ছায় নিজের মেয়েকে নিজ থেকে দূর করে দেয়, তার আদর ভালোবাসা তার কাছ থেকে কেড়ে নেয়, মায়ের স্নেহ যত্ন ভালোবাসা থেকে বঞ্চিত করে স্ব ইচ্ছায়। আমার মতো নিকৃষ্ট মা এই পৃথিবীতে আর একটাও নেই বোধহয়। বলেই অঝরে কান্না করতে শুরু করে ইয়ন। এটা দেখে জাঙ্কুক উত্তেজিত হয়ে বলল, আরে আরে আন্টি, আপনি কি করছেন? এভাবে কান্না করবেন না প্লিজ, আপনার শরীর এখনও ভালোভাবে সুস্থ হয়নি। এভাবে উত্তেজিত হওয়া আপনার শরীরের পক্ষে ক্ষতিকর। আপনি এখনও সুস্থ হননি পুরোপুরি, আপনি এভাবে উত্তেজিত হবেন না। শুনুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে খুঁজে এনে আপনার কাছে দিব। আমি আপনার মেয়েকে খুঁজে এনে দিব, তবু আপনি এখন এত উত্তেজিত হবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। জাঙ্কুকের কথা শুনে ইয়ন বলল, কি সত্যি বাবা? তুমি তুমি আমার মেয়েটাকে আমার কাছে খুঁজে এনে দিবে? সত্যি তো? জাঙ্কুক বলল, হ্যাঁ আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে খুঁজে বের করবো আমি, আর আপনার কাছে নিয়ে আসবো। ইয়ন জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে বলল, অনেক সুখী হও বাবা, অনেক বড় হও, নিজের সংসারে যাতে সুখের পূর্ণতা পাও তুমি। জাঙ্কুক কিছু বলতে যাবে, এরই মধ্যে জাঙ্কুকের ফোনটা বেজে উঠল। জাঙ্কুক পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকাতেই দেখলো বাবা নামটা জলজল করে উঠেছে। জাঙ্কুক অবাক হলো, কারণ হঠাৎ করেই জাঙ্কুকের বাবা ওকে কল করেছে। আরএম সাহেব যদিও সচরাচর জাঙ্কুককে কল করে না। জাঙ্কুকের ভাবনার মাঝে একবার কলটা কেটে গেল,
আরএম সাহেব আবারও দ্বিতীয়বার কল করলো। জাংকুক ফোনটা রিসিভ করলো। সালাম দিয়ে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, বাবা, আপনার কিছু হয়েছে নাকি বাসায় কারো কোনো সমস্যা হয়েছে? আরএম সাহেব জাংকুকের প্রশ্নের উত্তর দিয়ে বলল, নো মাই সান, এভরিথিং ইজ ওকে। জাংকুক বলল, ও আচ্ছা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আপনি তো সচরাচর আমাকে কল করেন না, তাই আর কি। আরএম সাহেব বলল, না, সবাই ঠিক আছে। তুমি কোথায় বাবা? জাংকুক বলল, এই তো আমি একটু হসপিটাল এসেছি। আরএম সাহেব বলল, হসপিটাল? সে কি, কেন গিয়েছে হসপিটাল হঠাৎ করে, কি হয়েছে? জাংকুক বলল, সেটা আপনাকে পরে বলবো, অনেক কথা। আরএম সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটু আর্জেন্ট বাসায় আসতে পারবে? জাংকুক বলল, কেন? আরএম সাহেব বলল, সেটা বাসায় আসলেই দেখতে পারবা, ইটস এ বিগ সারপ্রাইজ। জাংকুক বলল, ওকে বাবা, আমি আসছি। আরএম সাহেব বলল, আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলে এসো, বলে ফোনটা রেখে দিল। জাংকুক ইয়নের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে এসে জাংকুক কলিং বেল টিপ দিতেই একটি শর্ট ড্রেস পরা মেয়ে গিয়ে দরজাটা খুলে দিল। মেয়েটাকে দেখে মনে হচ্ছে এতক্ষণ যেন কলিং বেল বাজার অপেক্ষায় মেয়েটা বসেছিল। জাংকুক বাড়ির ভিতরে ঢুকতেই শর্ট ড্রেস পরা মেয়েটা জাংকুককে চাপটে জড়িয়ে ধরল। এইদিকে জিমিন তের ঘুমন্ত মুখের সামনে দাঁড়িয়ে বলল, বাহিরের একটা মেয়ে এসে তোমার বরকে এভাবে জড়িয়ে ধরছে, আর তুমি এই জায়গায় পড়ে পড়ে এভাবে ঘুমাচ্ছ ভাবিমণি। জিমিনের কথা কানে যেতেই তের ঘুম হালকা হয়ে গেল। মেয়েটা কাল রাতে জাংকুকের রুম থেকে এসে জিন বেগমের কোলে মাথা রেখে অনেকক্ষণ কান্না করেছে। রাতে খাবারও খায়নি, যার দরুন খুব মাথা ব্যথা হয়েছিল মেয়েটার। সারা রাত একটুও ঘুমাতে পারেনি, কান্না করতে করতে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। সারা রাত বিছানায় ছটফট করেছে। শেষ রাতে যখন একটু চোখ লেগে এসেছে তখনই ফজরের আজান দিয়ে দিয়েছে। ফজরের আজান শুনে তড়িঘড়ি করে উঠে অজু করে নামাজ শেষ করে তারপর বই খাতা নিয়ে বসে পড়ে পড়ার জন্য। কিন্তু এই ঘুমের জন্য আর তে পড়তে পারে না। ঘুমটা খুব ডিস্টার্ব করছিল ওকে, পড়ায় মন দিতে পারছিল না। যা দেখে জিন বেগম তার বই খাতা গুছিয়ে রেখে বলল, তে এখন আর পড়ার দরকার নেই, যা গিয়ে একটু ঘুমিয়ে নে। তে জিন বেগমকে জড়িয়ে ধরে বলল, মা, আপনি কি করে বুঝে যান আমার সব কিছু? জিন বেগম একটু হেসে বলল, আরে কারণ আমি যে মা, মায়েরা সন্তানের সব কিছুই বুঝে যায়। যেমন আমি কিছুদিন ধরে বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে, ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিস তুই, কিন্তু আমাকে কিছুই বলছিস না। শোন মা, একটা কথা বলি, যাই হোক না কেন, যত বড়ই ঝড় আসুক না কেন, তোর মনে যত কিছুই হোক না কেন, কিন্তু কখনো এটা চিন্তা করবি না নিজের স্বামী সংসার ছেড়ে কখনোই পালাবি না। তুই সেখানে থেকে লড়াই করবি, কারণ তুই এখন যথেষ্ট নিজের ভালোটা বুঝতে শিখেছিস। তোকে নিজেকে শক্ত করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। শোন, বাঙালি মেয়েদের কিন্তু একবারে বিয়ে হয়, আর স্বামীর সংসার যেমনই হোক আপোষ করে চলতে হয়। যদি স্বামীর সাথে আপোষ করে চলতে না পারিস তাহলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে। তাই বলছি মা, স্বামীর সংসার যেমনই হোক আপোষ করে চলবি, যেমনটা আমি চলছি। জিন বেগমের কথা শুনে তে বলল, মা কি বলছেন, মানে বুঝতে পারলাম না আমি। আপনার এত টাকা পয়সা, এত বড় বাড়ি, এত ধন সম্পদ থাকতে তারপরও আপনি জীবনে অসুখী? কি বলছেন মা, আমি কিছু বুঝতে পারছি না। জিন বেগম একটু এসে দিয়ে বলল, আরে পাগলি, টাকা পয়সা থাকলেই কি মানুষের জীবনে সব সুখ থাকে? এটা মোটেও না, এটা ভুল ভাবছিস তুই। টাকা পয়সা মানুষকে জীবনে সুখ দিতে পারে না। শোন মা, তোকে একটা কথা বলি, যে কথাগুলো আমি কাউকে কখনোই বলিনি। সংসারে পুরুষ মানুষ যদি খারাপ হয়, তাহলে যদি তোর টাকার পাহাড়ও থাকে বা অঢেল সম্পত্তি, বাড়ি গাড়ি যাই থাকুক না কেন, তোকে কিছুতেই সুখ দিতে পারবে না ওই মানুষটা ছাড়া। আর ওই মানুষটা যদি ভালো হয় তাহলে তুই ছোট্ট একটা কুঁড়ে ঘরেও খুব সুখে শান্তিতে থাকতে পারবি সেই মানুষটার সাথে। তোদের বাবা আরএম, ও তো আমাকে কখনো ভালোই বাসেনি। ও ভালোবাসতো আমার ছোট বোন ইয়ঞ্জনকে। বাবার সাথে কথা বলার পর ওদের বিয়েও ঠিক করা হয়েছিল, কিন্তু জানি না ইয়ঞ্জনের মাথায় কী ভূত চেপেছিল। ও বিয়ের দিন বাবার মুখে চুনকালি মেখে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। আর তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় বাবা মায়ের সম্মান বাঁচানোর জন্য আমার সাথে আরএমের বিয়ে দিবে। আর সেদিনই আমার সাথে আরএমের বিয়ে হয়ে গেল। কিন্তু আরএমের সাথে আমার বিয়ে হলে কি হয়েছে? আজ পর্যন্ত ওর মনে আমার জন্য বোধহয় এক ফোঁটা ভালোবাসারও সৃষ্টি হয়নি। ওর মনে প্রাণে এখনও ইয়ঞ্জনের নাম লেখা আছে হয়তো। তে বলল, ও মা, তাই নাকি? আপনার আরও একটা বোন আছে? তা সে কোথায় এখন? জিন বেগম বলল, ওর কথা আমি কি করে জানবো? সেদিন বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার পর ওর সাথে আর কখনো যোগাযোগ হয়নি। জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। কিন্তু আমি সবসময় দোয়া করি ও যেখানেই থাক ভালো থাক, সুস্থ থাকুক। আচ্ছা তে, এবার তুই ঘুমিয়ে পড়, কালকে সারা রাত ঘুমাসনি। অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম তোর সাথে,
এবার একটু ঘুমা, দেখবি মাথা শরীর সব কিছু হালকা লাগবে, ভালো লাগবে। তে বলল, আচ্ছা মা, তাহলে আমি ঘুমাচ্ছি, কিন্তু আমাকে সকালে খাবার জন্য ডাকার দরকার নেই। আমার যখন ঘুম ভাঙবে তখন আমি নিজে নিয়েই খেয়ে নেব। জিন বেগম ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেছে। সেই যে ঘুমিয়েছে তে, আর এই মাত্র জিমিনের কথা শুনে ঘুম ভেঙেছে তের। তে একটু অপ্রস্তুত হয়ে বলল, কে এসেছে জিমিন? জিমিন বলল, আমি না বলে তুমি নিচে চলো, নিচে চোখে গিয়ে দেখবে কি হয়েছে, কে এসেছে। জিমিনের কথা শুনে তে তৎক্ষণাৎ নিচে চলে এলো, আর নিচে এসে যা দেখলো তাতে তের চক্ষু চড়গাছ হয়ে গেছে। প্রায় 5 ফুট 4 ইঞ্চি লম্বা একটি মেয়ে, দুধে আলতা গায়ের রং, হরিণের মতো টানা টানা চোখ, হালকা লম্বা চুল, তার সাথে হাতা কাটা একটা টপস পরা আছে। মেয়েটাকে দেখতে সুন্দর, কিন্তু মেয়েটা এটা কি করছে? জাংকুকের হাতটাকে চাপটে জড়িয়ে ধরে রেখেছে, যা দেখে তের বুকের ভিতর ঝড় শুরু হয়ে গেছে। তের দু চোখ দিয়ে না চাইতেও আপনা আপনি জল গড়িয়ে পড়ল। কথায় আছে, মেয়েরা চুপচাপ প্রসব যন্ত্রণা সহ্য করে নিলেও নিজের শখের বেড়া মানুষের সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না। সেই জায়গায় জাংকুক তো হচ্ছে তের প্রাণভ্রমরা। তে কীভাবে জাংকুকের সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করবে? লিসা বারবার জাংকুককে জড়িয়ে ধরলেও জাংকুক একবারও নিজে থেকে লিসাকে জড়িয়ে ধরেনি। লিসা যেই কয়বার জাংকুককে জড়িয়ে ধরতে চাইছে, জাংকুক নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, বা ছাড়িয়েও নিচ্ছে লিসার কাছ থেকে। কিন্তু যেই জাংকুক খেয়াল করলো তে তার লাল হয়ে যাওয়া চোখ দুটো নিয়ে জাংকুকের দিকে রাগীভাবে তাকিয়ে আছে, তেকে দেখে জাংকুক লিসাকে আলতোভাবে জড়িয়ে ধরলো, আর লিসার সাথে হেসে হেসে কথা বলতে শুরু করলো। আরে লিসা বেবি, কতদিন পরে তোমাকে দেখলাম, খুব সুন্দর একটা সারপ্রাইজ দিলে আমাকে। লিসা এতক্ষণ পর জাংকুককে ওর সাথে কথা বলতে দেখে খুব খুশি হয়ে গেল, আর জাংকুককে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ বেবি, আমি এসেছি, তুমি খুশি হওনি? জাংকুক লিসার গালে হাত রেখে বলল, বেবি, তুমি বোধহয় অনেক ক্লান্ত, তাই না? যাও, তুমি গিয়ে একটু রেস্ট করো। লিসা এই কথা শুনে বলল, আহারে, আমার বেবিটা বিয়ের আগে থেকেই আমার কত খেয়াল রাখছে, লাভ ইউ বেবি। জাংকুক এবার লিসাকে নিজের থেকে দ্রুত ছাড়িয়ে নিল, আর বলল, লিসা বেবি, তুমি সোফার উপর বসে সবার সাথে একটু আলাপ করো, হ্যাঁ? আমি একটু আসছি, আমার একটু কাজ আছে, বেশিক্ষণ লাগবে না। লিসা জাংকুককে বলল, কি বলছো বেবি? আর 1 সপ্তাহ পর আমাদের বিয়ে, আর তুমি আমাকে ছেড়ে এখানে একা রেখে চলে যাবে? কত প্ল্যানিং আছে আমাদের বিয়ে নিয়ে বলো তো। বাবা বলেছি সামনের সপ্তাহে আমাদের 4 হাত এক করে দিবে। এখন একটু প্ল্যানিং না করলে হয়? তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে আমার সাথে, আমি তোমার সাথে প্ল্যানিং করবো অনেক কিছু আমাদের বিয়ে নিয়ে। জাংকুক বলল, আরে বেবি, তুমি টেনশন করো না, আমাদের বিয়ে অনেক ধুমধাম করে হবে। কারণ হলো দেশের নাম্বার 1 বিজনেসম্যানের ছেলের বিয়ে, জিয়ন জাংকুকের। ধুমধাম করে তো হতেই হবে, অনেক কিছু হবে, মেহেদি হবে, হলুদ হবে, নাচ গান হবে, হই হুল্লোড় হবে, অনেক মজা হবে। লিসা বলল, ও তাই নাকি? আমিও তো মনে মনে এই প্ল্যানটাই করেছি। আচ্ছা, তুমি কিভাবে আমার মনের কথা বুঝে গেলে বাবু? জাংকুক বলল, বুঝবো না কেন, আমার মন তোমার, তোমার মন তো আমার, তাই বোঝাটাই স্বাভাবিক, তাই না? লিসা বলল, হাউ সুইট, এত কিউট করে কিভাবে কথা বলো জাংকুক তুমি, লাভ ইউ সো মাচ বেবি। বলেই লিসা আবারও জাংকুককে জড়িয়ে ধরতে গেল। জাংকুক এবার লিসাকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে হয়েছে লিসা, আমার একটু দেরি হয়ে যাচ্ছে বেবি,